শুভ সকাল। আমি দেবশ্রী ভট্টাচার্য। আমি রিটন চারুকলা এবং আইসিটি ইনস্টিটিউট রংপুর থেকে ক্লাস নিচ্ছি। আজকে আমাদের ক্লাসের বিষয় আমরা মিড টার্ম, আমাদের যে পরীক্ষাটা হয়েছিল মিড টার্ম পরীক্ষার আমরা দুটি কোর্সে সলভ নিয়ে ক্লাসটা করছি। আমাদের প্রথম যে বিষয়টা থাকছে সেই বিষয়টা হচ্ছে 12,211 বিষয় কোড। আমাদের বিষয়টি ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অফিস অ্যাপ্লিকেশন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অফিস অ্যাপ্লিকেশন। আমাদের এই বিষয় কোডটির প্রথম যে কোশ্চেনটা মিড টার্মে ছিল, সেই প্রথম কোশ্চেনটি ছিল আইসিটি। আইসিটি কি? এবং আমরা দেখতে পাচ্ছি আরেকটি কোশ্চেন আমাদের ছিল ই কৃষি। ই কৃষি কি? তো প্রথমে আমরা আলোচনা করছি আইসিটি নিয়ে। আপনারা সবাই জানেন আইসিটি দ্বারা কী বোঝানো হচ্ছে। আইসিটি দ্বারা আমাদের বোঝানো হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, যেটাকে আমরা বাংলায় বলতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে আমরা একে অপরের সাথে আমাদের তথ্যগুলো আছে, সেই তথ্যগুলোর মাধ্যমে তথ্যগুলো আমরা একে অপরের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করতে পারছি। ঠিক আছে, যে প্রযুক্তি যেখানে ব্যবহার করতে পারছি। আচ্ছা, আজকে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে আইসিটি। আইসিটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? আইসিটি দ্বারা আমরা বুঝতে পারছি আই দ্বারা ইনফরমেশন। আই দ্বারা আমরা বুঝতে পারছি ইনফরমেশন। আমাদের সি দ্বারা বোঝানো হয় কমিউনিকেশন। আর টি দ্বারা বোঝানো হয় টেকনোলজি। ইনফরমেশন মানে আমরা জানি তথ্য, কমিউনিকেশন মানে আমাদের যোগাযোগ, সেটা আমাদের জানা আছে, আর টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি। তো আইসিটি দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের যে তথ্যগুলো নির্দিষ্ট প্রযুক্তি ব্যবহার করে যখন আমাদের যোগাযোগের মাধ্যম তৈরি করে, সেটাকে আমরা মূলত আইসিটি বলে থাকি। তারপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল ই কৃষি। আচ্ছা, এই ই দ্বারা আমরা বুঝি ইলেকট্রনিক্স, আর কৃষি দ্বারা তো আমরা জানি কৃষি। তো ই কৃষির মাধ্যমে আমরা মূলত কৃষকদের, আমাদের এখানে প্রধান কার্যক্রমটা থাকে কৃষকদেরকে নিয়ে। কৃষকদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারবো। এখন কৃষকদের সাহায্য করার সময় আমাদের কিছু প্রসেস থাকে, যেমন কি চাষাবাদের সময় তারা কীভাবে চাষাবাদ করবে, কোন ফসল রোপণ করবে, কীভাবে তাদের এই ফসলগুলোকে তারা বিক্রয় করবে। এই সকল জিনিসগুলো তথ্য দিয়ে বা কোনো ধরনের চাষাবাদের যে সাহায্যটা আমরা করছি ফসলের রোগবালাই দূর করতে। ই কৃষির ব্যাপারটা ই কৃষিতে আমরা মূলত কৃষক থেকে সাহায্যের জন্য কাজটা করে দিচ্ছি। এখানে মূলত কীভাবে তারা চাষাবাদ করবে, কীভাবে তারা তাদের ফসলকে রোগবালাই থেকে মুক্ত রাখবে, এবং তারা তাদের এই যে চাষাবাদের যে ফসলগুলো পাচ্ছে সেই ফসলগুলো কীভাবে বাজারজাত করবে, এই সকল ধরনের তথ্য আমরা এই ই কৃষির মাধ্যমে তাদেরকে প্রদান করে থাকি। এর পরবর্তীতে আমাদের দ্বিতীয় কোশ্চেনটা ছিল ই কমার্স। 2 নম্বর কোশ্চেনটা আমাদের ছিল এই কোডে ই কমার্স। তা ই দ্বারা তো আমরা অলওয়েজ ইলেকট্রনিক্সকে বুঝেছি। তো ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করে আমরা যখন কমার্স বা বাণিজ্য সম্পন্ন করি, বাণিজ্য যখন সম্পূর্ণ করি তখন আমরা সেটা ই কমার্স বলে। এখন আমরা যখন বাণিজ্যের যে কার্যগুলো সম্পাদন করি তখন আমাদের কিন্তু অনেকগুলো বিষয় থাকে। প্রথমত আমরা এখানে এই বাণিজ্য করার সময় আমরা তথ্য প্রদান করতে পারি, তথ্য কেনাবেচা করতে পারি, সেবা কেনাবেচা করতে পারি। এছাড়াও আমরা কি করতে আর্থিক লেনদেন করতে পারি। তাহলে আমাদের এই ইলেকট্রনিক্স মাধ্যমে যখন আমরা তথ্য কেনাবেচা, সেবার প্রদান করা বা আর্থিক যে লেনদেন করে থাকি, এই মাধ্যমটার এর মাধ্যমে যখন সেবা প্রদান করছি ইলেকট্রনিক্স মাধ্যমে, সেটাকে আমরা বলতে পারি ই কমার্স। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল ই কমার্স। তো ই কমার্সের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি সেটা ইলেকট্রনিক্স প্রযুক্তি ব্যবহার করে আমরা যখন কোনো ব্যবসা বা বাণিজ্য করি।
এখন ব্যবসা বা বাণিজ্যের সময় আমাদেরকে যেই সব বিষয়গুলো বিক্রয় করতে হয় বা যে সেবাগুলো আমরা প্রদান করি, যেমন কি আমরা তথ্য আছে আদান প্রদান করতে পারি, সেবা আদান প্রদান করতে পারি এবং আর্থিক লেনদেন করতে পারি। এই আর্থিক লেনদেনের আচ্ছা, শুভ সকাল। আমি দেবশ্রী ভট্টাচার্য। আমি রিটন চারুকলা এবং আইসিটি ইনস্টিটিউট রংপুর থেকে আজকে আমাদের ক্লাসটা নিচ্ছি। আজকে আমাদের ক্লাসের মূল বিষয় মিড টার্মে আমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো সলভ করা। তো আমরা আজকে দুটি কোর্স নিয়ে আলোচনা করছি। প্রথম কোর্সটি হচ্ছে আমাদের বিষয় কোড হচ্ছে 1200-211। এই বিষয় কোডের প্রথম প্রশ্ন ছিল আমাদের আইসিটি। আইসিটি কি? আইসিটি দ্বারা এখানে আমাদের বোঝানো হচ্ছে ইনফরমেশন। সি দ্বারা আমাদের বোঝানো হচ্ছে কমিউনিকেশন। আর টি দ্বারা বোঝানো হচ্ছে আমাদের হচ্ছে টেকনোলজি। আচ্ছা, ইনফরমেশন দ্বারা আমরা জানি তথ্য, কমিউনিকেশন দ্বারা আমরা জানি হচ্ছে যোগাযোগ, আর টেকনোলজি দ্বারা আমরা জানছি প্রযুক্তি। তো এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিকে আমরা শর্ট ফর্মে বলছি আইসিটি। তো এখানে আমরা হচ্ছে আমাদের তথ্যগুলো কিছু নির্দিষ্ট প্রযুক্তি ব্যবহার করে আমাদের যোগাযোগকে সহজ করার জন্য ব্যবহার করছি। আমাদের এখানে দ্বিতীয়টি কোশ্চেন ছিল ই কৃষি। ই কৃষি কি? এখন ই কৃষি ব্যাপারটা হচ্ছে যে ই দ্বারা আমরা কি বুঝতেছি? ই দ্বারা আমরা বুঝতেছি ইলেকট্রনিক্স। আর কৃষি মানে কৃষি জাতীয় যে জিনিসগুলো আছে। এখন এই কৃষির মধ্যে আমাদের কী কী থাকতেছে? কৃষির মধ্যে আমাদের থাকে চাষাবাদ, যে কৃষক কীভাবে চাষাবাদ করবে, কৃষক কীভাবে এই হচ্ছে কিংবা কৃষি পণ্যগুলোকে সংরক্ষণ করবে। যেমন কি এখানে আমাদের একটা অংশ থাকে যে রোগ বালাই থেকে তারা কীভাবে তাদের হচ্ছে পণ্যগুলোকে সংরক্ষণ করবে এবং কীভাবে তারা এটাকে বাজারজাত করবে। তো আমাদের ই কৃষিতে মূলত ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করে কৃষক তার হচ্ছে চাষাবাদকৃত যে পণ্যটা আছে সেই পণ্যটাকে কীভাবে চাষাবাদ করলো সেই প্রসেসটা সম্পর্কে জানতে পারছে এবং সেগুলো কীভাবে রোগবালাই মুক্ত করা যায় ফসলগুলোকে সেগুলো সম্পর্কে জানতে পারছে এবং তারা কীভাবে এই ফসলকে বাজারজাত করতে পারবে এ সম্পর্কে বিভিন্ন তথ্য তারা কিন্তু ইলেকট্রনিক্স মাধ্যমে পেয়ে থাকে। এটাকে আমরা মূলত ই কৃষি বলে থাকি। আচ্ছা, দ্বিতীয় আমাদের প্রশ্ন ছিল ই কমার্স। ই কমার্সটা বিষয়টা হচ্ছে, কমার্স মানে আমাদের বুঝি, কমার্স মানে আমাদের বাণিজ্যকে নির্দিষ্ট করা হয়। তো আমাদের যখন ই কমার্স বলা হয় তখন মূলত আমাদের বোঝানো হচ্ছে আমরা যখন ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করে আমাদের বাণিজ্য বা ব্যবসা সম্পূর্ণ করেছি তখন সেটাকে আমরা বলছি ই কমার্স। আচ্ছা, তো এখন এটা মূলত কী হচ্ছে বাণিজ্য। যখন বাণিজ্য সম্পূর্ণ হয় তখন কিন্তু আমাদের কিছু মাধ্যম নিয়ে আমরা বাণিজ্য সম্পন্ন করতে পারি। মূলত আমরা প্রথমত পণ্য শেয়ার করতে পারি, পণ্য বিক্রয় করতে পারি ইলেকট্রনিক্স মাধ্যমে। এছাড়া আমরা তথ্য বিক্রয় করতে পারি বা তথ্যের লেনদেন করতে পারি। এছাড়া আমরা সেবা দিতে পারি, যেমন আমাদেরকে ফেসবুক আমাদের সেবা প্রদান করছে, ঠিক আছে। সেই ফেসবুক ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে সেবা গ্রহণ করছি এবং দেখা যায় যে আমরা বিভিন্ন পণ্য আমরা হচ্ছে এখানে লেনদেন করতে পারছি, তথ্যও আমরা একে অপরকে শেয়ার করতে পারছি, ঠিক আছে। তারপরে আমাদের থাকে এখানে হচ্ছে আমরা এখানে ব্যাংকিং যে সিস্টেমটা আছে সেই ব্যাংকিং সিস্টেমটাও কিন্তু আমরা এই ই কমার্সের মাধ্যমে পরিচালনা করতে পারছি। তাহলে আমাদেরকে যদি আমরা ই কমার্সের সংজ্ঞা বলতে চাই তাহলে কী হবে? ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করে যখন আমরা ডিজিটালভাবে বা ইন্টারনেটকে ব্যবহার করে আমরা কোনো পণ্য, তথ্য বা সেবা বা কোনো ব্যাংকিং মাধ্যমের কোনো কাজ করতেছি বা ব্যাংকিংয়ের লেনদেন করছি তখন সেটাকে আমরা কী বলতে পারবো? ই কমার্স বলতে পারি। আচ্ছা, তৃতীয় আমাদের যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে পেরিফেরালস কি? পেরিফেরালস। এখন পেরিফেরালস
পেরিফেরালস বিষয়টি আমাদের অবশ্যই কম্পিউটারের সাথে যুক্ত। কারণ পেরিফেরালসটা হচ্ছে আমাদের কম্পিউটারে, তো আমরা জানি প্রধান তিনটি অংশ থাকে, ইনপুট, আউটপুট এবং হচ্ছে প্রধান মেমোরির অংশ বা প্রধান প্রক্রিয়াকরণ অংশ। যে প্রধান প্রক্রিয়া অংশকে বলে সিপিইউ বলা হয়। তো আমাদের কম্পিউটারে এই সিপিইউ ও মেমোরি, সিপিইউ এবং মেমোরি এ দুটো বাদ দিয়ে যে সকল আমরা হচ্ছে ডিভাইসকে আমরা কম্পিউটারের সাথে যুক্ত করতে পারি সেগুলো সকলকে আমাদের পেরিফেরালস বলা হয়। তো সিপিইউ এবং হচ্ছে মেমোরি বাদ দিয়ে আমাদের কী কী রয়েছে? আমাদের এখানে থাকতে পারে আমাদের কিবোর্ড থাকতে পারে, মাউস, আমাদের প্রিন্টার থাকতে পারে, আমাদের হচ্ছে সাউন্ড স্পিকার। এই সকল ধরনের ডিভাইসকে আমরা বলতে পারি পেরিফেরাল। তাহলে আমরা কি জানতে পারলাম? যে পেরিফেরালস হচ্ছে কম্পিউটারের সাথে যুক্ত সিপিইউ এবং মেমোরি বাদ দিয়ে যে সকল ডিভাইস রয়েছে সে সকল ডিভাইসকে আমরা কি বলতে পারি? পেরিফেরালস বলতে পারি। আচ্ছা, এর পরবর্তী আমাদের আরেকটি কোশ্চেন ছিল, 4 নম্বর যে কোশ্চেন আছে সেখানে বলা হয়েছিল 6টি ইনপুট, আমাদের 6টি ইনপুট ও আউটপুট ডিভাইস সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। তো আমাদের ইনপুট ডিভাইসের মধ্যে আমরা কী কী বলতে পারি? আচ্ছা, ইনপুট কোনগুলো? যেগুলো আমাদের কী করছে, কম্পিউটারকে তথ্যগুলো প্রদান করতে সাহায্য করতে, কমান্ড দিতে সাহায্য করছে, সেগুলো হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইসের মধ্যে আছে যেখান থেকে আমরা আউটপুটগুলো পাচ্ছি, মানে যেখান থেকে আমরা আউটপুটগুলো আমাদেরকে শো করতেছে, দেখাচ্ছে বা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো আমাদের আউটপুটের অংশ আছে। ইনপুটে আমরা যদি বলি, যেমন ইনপুটে আমাদের প্রথমে আসছে কি কিবোর্ড, প্রথম ইনপুট ডিভাইস আমাদের কিবোর্ড, তারপরে আমাদের ইনপুট ডিভাইস আসছে হচ্ছে মাউস, তারপরে আমাদের কি হচ্ছে ইনপুট ডিভাইসের মধ্যে আমাদের থাকতে পারে স্ক্যানার। আচ্ছা, কয়টা হলো? 3টা হলো। এরপরে আমাদের আছে মাইক্রোফোন, তাহলে কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন। তারপরে আমরা হচ্ছে সকলেই পরীক্ষার সময় অবশ্যই ওএমআর শিট পূরণ করেছি, ওএমআর, এমআইসিআর, এগুলো হচ্ছে আমাদের, বা এখানে আমরা এমআইসিআর যদি আমাদের মনে না থাকে আমরা এখানে দিতে পারি ডিজিটাল ক্যামেরা। তাহলে এগুলো আমাদের ইনপুট ডিভাইস, কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, ওএমআর, ডিজিটাল ক্যামেরা, এগুলো এই 6টি হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। এগুলো সবসময় আমাদের কম্পিউটারে ইনপুট দিতে সাহায্য করে। তারপরে আমাদের আছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসে আমরা পেতে পারি প্রিন্টার, মনিটর, লাউড স্পিকার, প্রজেক্টর, হেডফোন, আচ্ছা, প্রিন্টার, মনিটর, লাউড স্পিকার, প্রজেক্টর, হেডফোন, আরেকটি হতে পারে আমাদের মনিটর। আচ্ছা, এই প্রিন্টার, মনিটর, লাউড স্পিকার, প্রজেক্টর, হেডফোন এগুলো হচ্ছে আমাদের আউটপুট ডিভাইসের মধ্যে পড়ছে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমাদের 5 নম্বর প্রশ্নটি ছিল ওয়েব পেজের প্রকারভেদ। আচ্ছা,
ওয়েব পেজের প্রকারভেদ। তো ওয়েব পেজের প্রকারভেদ বোঝার আগে আমাদের অবশ্যই বুঝতে হবে ওয়েব পেজ জিনিসটা কী। ওয়েব পেজে মূলত এখানে বোঝানো হয় আমরা যে ওয়েবসাইটগুলো দেখে থাকি সেই ওয়েবসাইটগুলোর একক যে অংশটা সেটাকে আমাদের ওয়েব পেজ বলা হয়। এই ওয়েব পেজগুলো মূলত আমাদের হচ্ছে বিভিন্ন ডকুমেন্ট থাকে, এখানে টেক্সট থাকে, এখানে আমাদের হচ্ছে ফটো থাকতে পারে, এখানে আমাদের ভিডিও থাকতে পারে, আমাদের অডিও থাকতে পারে এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আমাদের একটা ওয়েব পেজ তৈরি হয়। যখন এই ওয়েব পেজগুলো তৈরি করা হয় এই ওয়েব পেজগুলোতে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় স্ট্যাটিক, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ এবং আরেকটি আছে ডায়নামিক। আমরা স্ট্যাটিক দ্বারা বুঝি আসলে স্থির। তো এই স্ট্যাটিকে কি আছে, যখন আমরা আমাদেরকে ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করলাম, এখন এই ওয়েব পেজটা যখন ডেটা বা তথ্যগুলো প্রদান করা হলো, প্রদান করার পরে যদি আমরা লোড করে ফেলি, আপলোড করে ফেলি, কারণ আপলোড করার পরে আমাদের হচ্ছে আমরা স্ট্যাটিক যে ওয়েব পেজটা আছে আমরা পরিবর্তন করতে পারবো না। অবশ্যই আমাদের কি করতে হবে, আমরা যখন আপলোড করবো তার পূর্বে আমাদের তথ্যগুলো বা হচ্ছে ডাটাগুলোকে আমরা আপলোড করতে হবে। স্ট্যাটিকের ব্যাপারটা হচ্ছে যে স্ট্যাটিক ওয়েব পেজে আমাদের ডাটা বা তথ্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে পেজটিকে লোড করার পর আর পরিবর্তন করা যাবে না, মূলত এটাকে স্থির থাকে। এই স্ট্যাটিকের জন্য আমরা মূলত ইউজ করি HTML এবং CSS, এই দুটো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা মূলত স্ট্যাটিক হচ্ছে ওয়েব পেজগুলো তৈরি করে থাকি। আচ্ছা, ডাইনামিক মানে আমরা জানি গতিশীল। তো আমাদের ডাইনামিক ওয়েব পেজের ব্যাপারটা এরকম যে এটা আমাদের যে ব্যবহারকারী আছে, যে ইউজার আছে, সেই ইউজার এবং সময়ের সাথে সাথে এরা এটাকে পরিবর্তন করতে পারে। ডাইনামিক ওয়েব পেজ আমার যেরকম ব্যবহারকারী আছে সেরকম তাদের চাহিদা অনুযায়ী নিজেকে পরিবর্তন করছে এবং সময়ের সাথে নিজেকে পরিবর্তন করছে। মূলত ডাইনামিক ওয়েব পেজগুলোতে PHP, এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি PHP এবং কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা পাইথন। তো এই হচ্ছে আমাদের দুইটা ওয়েব পেজ। তাহলে প্রথমে আমরা কি জানলাম, ওয়েব পেজ কি? ওয়েব পেজ হচ্ছে আমাদের ডকুমেন্ট বা টেক্সট, ফটো বা ভিডিও, অডিও নিয়ে একটা কন্টেন্ট তৈরি করে, ঠিক আছে? এই কন্টেন্টগুলো মূলত একটা পেজে থাকতে পারে। তো এই ওয়েব পেজকে মূলত দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা স্ট্যাটিক, একটা হচ্ছে ডায়নামিক। স্ট্যাটিকে কী আসছে? স্ট্যাটিক মানে স্থির। স্থির ব্যাপারটা কীরকমভাবে আসে, যখন আমরা হচ্ছে কোনো ওয়েব পেজের ডাটা দিচ্ছি বা তথ্য আপলোড করে ফেলছি, আপলোড করার পর এটা পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? এটাকে পরিবর্তন করতে হলে সেটাকে আবার পূর্বের মতো ডাটাগুলোকে আবার প্রদান করতে হবে। আচ্ছা, আর আমাদের স্ট্যাটিকে মূলত HTML এবং CSS ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। আর ডায়নামিকের ক্ষেত্রে ডায়নামিক হচ্ছে আমাদের যে ইউজার আছে সেই ইউজারের চাহিদা এবং তার সময়ের উপর ভিত্তি করে এই ডায়নামিক হচ্ছে ওয়েব পেজ তার পরিবর্তন করতে পারে। আর আমাদের ডায়নামিক ওয়েব পেজে আমাদের PHP যে পাইথন যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, PHP, পাইথন এছাড়াও কিন্তু SQL মূলত ডাটাবেজের কাজ করে। এই SQLও কিন্তু আমাদের হচ্ছে ডায়নামিক ওয়েব পেজের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনটা আবার বলা ছিল যে ই-কমার্স সম্পর্কে ব্যাখ্যা করো। তো ই-কমার্স আমরা পূর্বেই আলোচনা করেছিলাম যে ই-কমার্স হলো ইলেকট্রনিক্স নেটওয়ার্ক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমাদের তথ্য বা পণ্য বা সেবা আমরা যে প্রদান করি সেটাকে আমাদের ই-কমার্স বলা হয়। তো ই-কমার্সের ব্যাখ্যার মধ্যে মূলত আমাদের ই-কমার্সের যে ধরন আছে সেই ধরনগুলোকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। তো প্রথম ভাগটা আমাদের হচ্ছে B2B, প্রথম ভাগ হচ্ছে B2B। তারপরে আছে আমাদের কি B2C, তারপরে থাকে আমাদের C2B, আর আরেকটা থাকে আমাদের হচ্ছে C2C। এখন কথা বলতে পারে আমি কি বলছি, B2B, B2C, C2B, C2C। তো এখানে বি দ্বারা মূলত বোঝানো হচ্ছে বিজনেস, আর সি দ্বারা বোঝানো হচ্ছে কনজিউমার।
কনজিউমার কারা, যারা ভোক্তা, আর হচ্ছে বি কারা, বিজনেস, যারা বিজনেস করে। আমার মূলত এই বিজনেস কারা করে, প্রতিষ্ঠানরা করে। আর কনজিউমারকে যারা ভোক্তা, যারা হচ্ছে আমাদের কাছে সেবা গ্রহণ করছে। তাহলে বি2বি যারা, তারা হচ্ছে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে সেবা বা পণ্য বা তথ্য অন্য কোনো প্রতিষ্ঠানে তারা কি ব্যবহার করছে বা সেল করছে। আর বি2সি যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি বিজনেস থেকে কনজিউমার। বিজনেস থেকে কনজিউমারের ব্যাপারটা এরকম যে আমি কোনো প্রতিষ্ঠান থেকে কনজিউমারের কাছে হচ্ছে প্রোডাক্টগুলো পৌঁছেছে। যেমন আমাদের এখানে আসতে পারে হচ্ছে যেমন কি চাল ডাল, যখন আমরা হচ্ছে কোথাও থেকে কিনছি, তাহলে বিজনেস থেকে আমাদের কনজিউমারের কাছ থেকে আসতেছে। বা দারাজ থেকে যখন আমরা কোনো প্রোডাক্ট কিনি, তখন আমরা কিন্তু বি2সি এর মাধ্যমে প্রোডাক্টগুলো হাতে পাচ্ছি। আর সি2বি এর ব্যাপারটা হচ্ছে এখানে কনজিউমার থেকে বিজনেস। তাহলে একটা হচ্ছে এখানে আমাদের যারা সাধারণ কোনো ভোক্তা আছে, তারা কি করছে, কোনো প্রতিষ্ঠানকে সেবা প্রদান করছে। যারা আমরা ফ্রিল্যান্সিং করছি, তারা মূলত কি হচ্ছে, একটা নির্দিষ্ট একজন যে ব্যক্তি আছে, সে কোনো প্রতিষ্ঠানকে সেবা প্রদান করছে, সেই সেবার প্রদানের পরিবর্তে সে অর্থ পাচ্ছে। তো এরা হচ্ছে সি2বি। আর সি2সি আমাদের হচ্ছে কনজিউমার টু কনজিউমার। এটাকে বলা হয়, যেমন আমাদের বিক্রয় যে .com আছে, তাহলে বিক্রয়.com-এর ব্যাপারটা হচ্ছে কনজিউমার টু কনজিউমার। এখানে কি আছে, একজন ব্যক্তি তার হচ্ছে কোনো প্রোডাক্ট সে ব্যবহারযোগ্য না বা সেই প্রোডাক্ট তার প্রয়োজন নেই, তখন সে কি হচ্ছে অন্য কোনো কনজিউমারকে সে সেখান থেকে সেল করতে পারে। যে আমাদের যে বিভিন্ন রিসাইকেলিং যে হচ্ছে পেজগুলো আছে বা ওয়েবসাইটগুলো আছে, সেগুলো আমাদের সি2সি। বিক্রয়.com হতে পারে। এখানে আমরা যে প্রোডাক্ট আমি ব্যবহার করছি আর ব্যবহার করতে চাচ্ছি না, বা নতুন কোনো প্রোডাক্ট কিনবো, এই কারণে আমি আমার পূর্বের প্রোডাক্টে সেল দিচ্ছি, তখন আমরা সি2সি মাধ্যমে থেকে কাজ করি। তো আমরা বি2বি কী হতে পারে, বি2বি আমাদের কোনো প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে। বি2সিতে আমাদের আসছে যেমন দারাজ। ঠিক আছে, দারাজ কী করতেছে, দারাজটা বিজনেস মাধ্যম এখান থেকে কনজিউমারের কাছে পৌঁছে দিচ্ছে, বা আমরা যখন কোনো হচ্ছে মুদির দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনছি। আর সি2বি আমাদের এখান যেটা ফ্রিল্যান্সিং করছি আমরা। এই চারটা মাধ্যম হচ্ছে, চারটা ধরন হচ্ছে আমাদের ই কমার্স। আচ্ছা, এরপর 7 নম্বর কোশ্চেনটা ছিল যে প্রিন্টারের কী কী বৈশিষ্ট্য প্রয়োজন। প্রিন্টারের আমাদের বৈশিষ্ট্যগুলো চেয়েছিল। প্রিন্টারের বৈশিষ্ট্য, তো একটা ভালো প্রিন্টারের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমত এর থাকে একটা বলা হয় ডিপিআই। এই টার্মগুলো আমাদেরকে দেখতে হয় যে ডিপিআই কেমন, এর পিপিএম কেমন, ডিপিআই, পিপিএম, তারপরে এখানে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এবং এর কানেক্টিভিটি। আচ্ছা, তো এখন কথা হলো ডিপিআই কি। ডিপিআইটা হচ্ছে আমাদের এটাকে বলে ডট পার ইঞ্চি, মানে প্রতি ইঞ্চিতে এ কীভাবে হচ্ছে কাজ করছে, বা এর ছাপার মান কেমন, যখন কাজ করছে বা যখন প্রিন্ট করছে, তখন প্রতি ইঞ্চিতে এ কীভাবে নিজেকে। আচ্ছা, ডিপিআই হলো আমাদের ছাপার মান। ডিপিআই যত বেশি হয়, আমাদের প্রিন্টার তত বেশি নিখুঁত ও মানসম্মত হয়। তাহলে প্রথমেই আমাদের দেখতে হয় প্রিন্টার নেওয়ার জন্য ডিপিআই কেমন। ডিপিআই আবার বলছে ডট পার ইঞ্চি, প্রতি ইঞ্চিতে কীরকম তারা ডট দিচ্ছে, তার মান কীরকম। ঠিক আছে, ডিপিআই যত ভালো হবে তত বেশি আমাদের হচ্ছে প্রিন্টারটা ভালো হবে। এরপর আছে পিপিএম। পিপিএম দ্বারা কী বোঝায়, পিপিএম দ্বারা বোঝায় পেজ পার মিনিট, পেজেস পার মিনিট। আচ্ছা, প্রতি মিনিটে কতগুলো পেজ প্রিন্ট করতে পারে। তাহলে যদি প্রতি মিনিটে এর পেজ প্রিন্ট করার সংখ্যা বেশি থাকে, তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা ভালো মানের প্রিন্টার। আর এরপরে থাকে প্রযুক্তি। আচ্ছা, প্রযুক্তির ব্যাপারে আছে, এখানে আমাদের থাকে লেজার প্রিন্টার থাকে, কিছু লেজার প্রিন্টার থাকে, তারপরে কিছু আমাদের থাকে হচ্ছে ইঙ্কজেট। আচ্ছা,
কিছু প্রিন্টার আছে লেজার প্রিন্টে, কিছু আছে ইঙ্কজেট। লেজার প্রিন্টারের ব্যাপারটা এরকম হচ্ছে, যেটা লেজার, এখানে লেজারের ব্যবহার করা হয়, মূলত এখানে টোনার এবং লেজার রশ্মি ব্যবহার করে লেজার প্রিন্টার কাজ করছে, ঠিক আছে। এটা আপনারা সবাই দেখে আসতে থাকতে পারেন। আর ইনজেক্ট প্রিন্টারটা এটা কিন্তু পেজের উপরে কালিগুলো প্রিন্ট করে। লেজারে আমাদের লেজার রশ্মি ব্যবহার করা হচ্ছে আর টোনার ব্যবহার করা হচ্ছে। আর ইনজেক্ট প্রিন্টারে আমাদের কী ব্যবহার করা হচ্ছে, এখানে আমাদের পেজের উপরে কালিগুলোকে ইনজেক্ট করে, কালিগুলোকে ফেলে আমাদের হচ্ছে কাজ করে। তো আমাদের হচ্ছে প্রযুক্তিতে অবশ্যই দেখতে হবে যেটা লেজার প্রিন্টার না ইনজেক্ট প্রিন্টার, ঠিক আছে। এরপর আছে কানেক্টিভিটি, 4 নাম্বার কানেক্টিভিটি। কানেক্টিভিটির ব্যবহারটা হচ্ছে, এটা কি ব্লুটুথ দ্বারা কানেক্ট হতে পারবে? ব্লুটুথ দ্বারা কানেক্টেড হতে পারবে কিনা, ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হতে পারবে কিনা, ঠিক আছে, এই জিনিসগুলো দেখায়। তো আমরা দেখলাম প্রিন্টারের বৈশিষ্ট্য 4টা অংশ, ডিপিআই, পিপিএম, প্রযুক্তি এবং কানেক্টিভিটি, ঠিক আছে। তাই আমরা অবশ্যই প্রিন্টারের বৈশিষ্ট্যে আমরা এই 4টিকে ব্যবহার করব। ডট পার ইঞ্চি ডিপিআই, পিপিএম পেজ পার মিনিট, প্রতি মিনিটে কতটা হচ্ছে পেজ প্রিন্ট করতে পারছে। প্রযুক্তির মধ্যে দেখবো যে লেজার প্রিন্টার না হচ্ছে ইনজেক্ট প্রিন্টার, ঠিক আছে। আর আমাদের আরেকটা আছে কানেক্টিভিটি। কানেক্টিভিটি দ্বারা বোঝানো হচ্ছে এটা ব্লুটুথ বা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে পারছে কিনা। আচ্ছা, আমাদের 8 নম্বর প্রশ্ন, আমাদের 8 নম্বর প্রশ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আইসিটির ভূমিকা। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশ ডিজিটাল হচ্ছে যুগে পদার্পণ করেছে। তো ডিজিটাল যখন বাংলাদেশ তৈরি করা হচ্ছে, তো ডিজিটাল বাংলাদেশ তৈরির ক্ষেত্রে যে বিষয়গুলোর উপর গুরুত্ব রাখা হয়েছে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্স মানে আমরা জানি সরকার, ই মানে ইলেকট্রনিক, তো ই সরকার। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবনযাত্রার অধিকাংশ জিনিস এখন কিন্তু ইলেকট্রনিক্স মাধ্যমে চলে গেছে। এখন দেখা যায় আমরা যদি আমাদের হচ্ছে এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, তারপরে আমরা আমাদের হচ্ছে জমির যদি খাজনা দিতে চাই, বা আমরা আমাদের কোনো তথ্য যদি চাই, আমাদের করের তথ্য, বা আমরা বর্তমানে যদি কর দাখিল করতে চাই, সেটাও আমরা কিন্তু ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে করতে পারি। তো এর মাধ্যমে আমাদের বাংলাদেশ কিন্তু ই গভর্নেন্সের কিন্তু অংশ হয়ে গেছে, মূল অংশ হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথম আমাদের কি ডিজিটাল বাংলাদেশের প্রথম অংশে আমাদের ই গভর্নেন্স, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত আমাদের আছে শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু আমাদের আইসিটির ভূমিকা রয়েছে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রের ব্যাপারটা কী আছে, যেমন আমরা হচ্ছে আমাদের রেজাল্টগুলো, যেমন সামনে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হবে, এসএসসি পরীক্ষার রেজাল্টটা আমরা যখন জানতে পারবো, তখন কিন্তু আমরা অবশ্যই কি কোনো কম্পিউটারের দোকান থেকে বা আমাদের ফোনে মেসেজের মাধ্যমে জানতে পারবো। এর মাধ্যমে কি হয়েছে, আগে যেটা হচ্ছে খবরের কাগজে আসতো, সেটা এখন আমরা কিন্তু মেসেজের মাধ্যমে বা জাস্ট আমাদের রোল নাম্বারটা এবং আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা সার্চ দেওয়ার মাধ্যমে খুঁজে পাচ্ছি ফোনের মাধ্যমে। তো এর মাধ্যমে বলতে পারি যে আমরা হচ্ছে গিয়ে শিক্ষাক্ষেত্রে আমাদের আইসিটি ব্যবহার রয়েছে। এছাড়া আমাদেরকে আগে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হতো, তাহলে আমাদের কিন্তু সেই জায়গা থেকে আমাদের ফর্ম তুলে নিয়ে আসতে হতো, সেই ফর্ম পূরণ করে আবার ডাকযোগে পাঠাতে হতো। কিন্তু বর্তমানে ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আইসিটির কারণে আমাদের সেগুলো করতে হচ্ছে না, আমরা ঘরে বসে একটা ফর্ম ফিল আপ করতে পারছি, ঘরে বসেই তার জন্য কিন্তু ব্যাংক ড্রাফটের টাকাটা প্রদান করতে পারছি বিকাশের মাধ্যমে, ঠিক আছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের আইসিটির ভূমিকা রয়েছে। তারপরে আসে আমাদের হচ্ছে অর্থনীতি। অর্থনীতি কিন্তু ভূমিকা রেখেছে অর্থনৈতিক ক্ষেত্রে। অর্থনীতিতে কিন্তু আইসিটির ভূমিকা রয়েছে। এই যে আমরা হচ্ছে বিভিন্ন মাধ্যম ব্যবহার করছি অর্থ লেনদেনের জন্য, বিকাশ আছে আমাদের, তারপরে নগদ আছে, উপায় আছে। রিসেন্টলি বাংলা কিউআর বলে অর্থ প্রদানের নতুন একটা হচ্ছে সফটওয়্যার চলে আসছে, যার মধ্যে আমরা কোনো মুদি দোকানে খরচ করতে যে কোনো মাধ্যমে, বিকাশ হোক আমার নগদ বা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, সেখান থেকে আমরা কী বলতে বাংলা কিউআরের মাধ্যমে আমরা অর্থ লেনদেন করতে পারবো, ঠিক আছে। তো এই যে অর্থনীতিতে বিভিন্ন ধরনের সেক্টর সৃষ্টি করছে আইসিটি, ফিন্যান্সিংয়ের মাধ্যমেও কিন্তু অর্থ নিয়ে আসতে পারছি, ঠিক আছে। যারা রেমিটেন্স যোদ্ধা বলা হয় বা যারা হচ্ছে বাইরে প্রবাসী ব্যক্তি রয়েছে, তারা কিন্তু হচ্ছে তারা যখন অর্থ পাঠাচ্ছে, তারা এই অর্থনীতির ভূমিকা রাখছে, তারাও কিন্তু আইসিটি ব্যবহার করে অর্থনীতির ভূমিকা রাখছে। এরপরে আমাদের আছে 4 নাম্বার, এখানে আছে চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আইসিটি চিকিৎসা।
ঠিক আছে। দেখা যায় চিকিৎসা ক্ষেত্রে ভূমিকার জন্য আমাদের পূর্বের তুলনায় বর্তমানে অনেক মৃত্যুর হার কমে গেছে, ঠিক আছে। আমাদের বিভিন্ন জটিল জটিল চিকিৎসার সমাধান হচ্ছে আইসিডির মাধ্যমে। আমরা এখন ঘরে বসেই অভিজ্ঞ যারা চিকিৎসক আছে তাদের সাথে যোগাযোগ করতে পারছি। আমার দেশ ছাড়িয়ে বিদেশে যারা অভিজ্ঞ চিকিৎসক হলে তাদের সাথে যোগাযোগ করতে হচ্ছে। বিভিন্ন চিকিৎসার যে আবিষ্কারগুলো হচ্ছে সে সম্পর্কে আমরা ঘরে বসে জানতে পারছি। তো আমরা বলতে পারি যে আইসিডির ক্ষেত্রে আমাদের ই-গভর্নেন্সের ক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে, অর্থনীতিতে বা চিকিৎসা বা টেলিমেডিসিনে অনেক বেশি ভূমিকা পালন করছে আইসিটি। ঠিক আছে, আমি তাহলে বুঝাতে পেরেছি হয়তো বা যে কোন কোন সেক্টরে আমাদের আইসিটির গুরুত্ব রয়েছে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন আমরা আমাদের দ্বিতীয় কোর্সে যাচ্ছি। দ্বিতীয় কোর্সটি হচ্ছে 1200-212। এখানে মূলত কম্পিউটারের ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। মূলত এখানে মিড টার্মে যে প্রশ্নটা এসেছিল, প্রথম প্রশ্নটা কে ছিল? প্রথম প্রশ্নটি ছিল অ্যাবাকাস। আপনারা অ্যাবাকাস সম্পর্কে অবশ্যই জানেন। অ্যাবাকাস থেকে বলতে গেলে আমরা বলতে পারি যে কম্পিউটারের আবিষ্কারের সূচনা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এই প্রথম আবিষ্কারের সূচনা শুরু হয়ে গেছে। তো অ্যাবাকাসকে মূলত বলা হয় পৃথিবীর প্রথম গণনাকারী যন্ত্র, ঠিক আছে। প্রথম গণনা, ক্যালকুলেটর বা কম্পিউটারের পূর্বে গণনা শুরু করেছিল কোন যন্ত্রের মাধ্যমে? অ্যাবাকাসের মাধ্যমে। অ্যাবাকাসের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণভাগ যে কোনো কাজ করা যেত। মূলত এটা এরকম ছিল যে এটা কাঠের ফ্রেম থাকতো, সেই কাঠের ফ্রেমের মধ্যে আমরা সুতা বা গুটি ব্যবহার করে আমরা সেগুলো যোগ বিয়োগের কাজগুলো করতে পারতাম, ঠিক আছে। তো আমাদের প্রথম গণনাকারী যন্ত্র কোনটি? অ্যাবাকাস। তাহলে অ্যাবাকাস দিয়ে আমরা যোগ বিয়োগ গুণভাগ সবই করতে পারতাম, ঠিক আছে। তাই কম্পিউটার এবং ক্যালকুলেটরের পূর্বে কে এসেছিল? অ্যাবাকাস। আচ্ছা, দ্বিতীয় আমাদের যে প্রশ্নটি ছিল এবিসি। এই এবিসি কিন্তু অ্যালফাবেটিক এবিসি না, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা পূর্ণরূপ রয়েছে। যেমন এ দ্বারা বোঝানো হচ্ছে আমাদের অ্যাটানোসফ। আচ্ছা, বি দ্বারা কি বোঝানো হচ্ছে? বেরি। আর সি দ্বারা কি বোঝানো হচ্ছে? গেস করেন, অবশ্যই কম্পিউটার। তো এবিসি দ্বারা কি বলছে? অ্যাটানোসফ বেরি কম্পিউটার, ঠিক আছে। তাহলে আমরা এবিসির পূর্ণরূপ জানলাম। এবিসির পরে আমাদের আরেকটি পূর্ণরূপ ছিল। পূর্ণরূপটি কী ছিল? ADVAC। হ্যাঁ, তা এই দ্বারা অবশ্যই ইলেকট্রনিক্স। আমাদের কম্পিউটার যেখানে থাকে সেটা ইলেকট্রনিক্সকেই বোঝানো হয়। ডি দ্বারা ডিসক্রিট। আচ্ছা, তারপরে আজকে ভি। এই ভি দ্বারা বোঝানো হয় ভেরিয়েবল। আমাদের কম্পিউটারের ক্ষেত্রে ভেরিয়েবল জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভেরিয়েবল বলতে গেলে যে কোনো কিছুর মান বারবার যেটা পরিবর্তন করা যায়, সেই পরিবর্তনশীল অংশটাকে ভেরিয়েবল বলা হয়, ঠিক আছে। এ দ্বারা এটাকে বলা হয় অটোমেটিক। আর সি দ্বারা অ্যাজ ইউজুয়াল কম্পিউটার, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম? ই দ্বারা ইলেকট্রনিক, ডি দ্বারা ডিসক্রিট, ভি দ্বারা ভেরিয়েবল, এ দ্বারা কি অটোমেটিক, আর সি দ্বারা কম্পিউটার। তাহলে আমরা এবিসি জানলাম, ইডিভিএসি সম্পর্কেও জানলাম। আমাদের আরেকটি পূর্ণরূপ চাওয়া হয়েছিল পরীক্ষায়, সেটা ছিল ইউনিভ্যাক। আচ্ছা, এটাকে ইউনিভ্যাক অনেকে বলে, বাট এটা হবে ইউ দ্বারা বোঝানো হচ্ছে, এই ইউএনআই দ্বারা বোঝানো হচ্ছে ইউনিভার্সাল। ভি দ্বারা অবশ্যই ভেরিয়েবল, এ দ্বারা কি অটোমেটিক, আর সি দ্বারা কম্পিউটার।
তো এটা হলো আমাদের এটার এই ইউনিভ্যাগের পূর্ণরূপ। ইউনি দ্বারা ইউনিভার্সাল, ভি দ্বারা ভেরিয়েবল, এ দ্বারা অটোমেটিক, সি দ্বারা কম্পিউটার। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্ন যেটা ছিল সেটা প্রশ্নতে বলা হয়েছিল যে 3 নম্বর যে প্রশ্ন, সেখানে আমরা জানতে চাওয়া হয়েছিল প্রধান মেমোরি। এখন কথা হলো মেমোরি, মেমোরি কি, তার মধ্যে প্রধান মেমোরি কি। মেমোরি জিনিসটা হচ্ছে যেখানে আমাদের তথ্যগুলো এবং ডাটাগুলো সংরক্ষণ করে, কম্পিউটারের যে অংশ বা যে ডিভাইসে আমাদের কি তথ্যগুলো বা ডাটাগুলো সংরক্ষণ করা হচ্ছে সেটাকে আমাদের বলা হয় মেমোরি। তো আমাদের অনেক ধরনের মেমোরি রয়েছে, তার মধ্যে মেমোরির দুটো অংশ প্রধান, একটা হচ্ছে প্রধান মেমোরি, একটা হচ্ছে সহায়ক মেমোরি। তো প্রধান মেমোরির মধ্যে যেগুলো হচ্ছে, এরা কি করতেছে, এই প্রধান মেমোরি মূলত সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে। প্রধান মেমোরি সিপিইউ এর সাথে কানেক্ট থাকে। সিপিইউ এবং যে প্রসেসর রয়েছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং যে প্রসেসর থাকে, এই প্রসেসরের সাথে ডাইরেক্টলি কী থাকবে, যুক্ত থাকে। আচ্ছা, আবার এখানে যে নির্দেশনাগুলো, এই যে সিপিইউ বা প্রসেসরে যে নির্দেশনাগুলো, যে কমান্ডগুলো আমরা প্রদান করছি, সেই কমান্ডগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে কী করা থাকে, স্টোর করা থাকে অস্থায়ীভাবে, নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ীভাবে কিন্তু ডাটাগুলো এখানে স্টোর করা থাকে। তাহলে হচ্ছে কি প্রধান মেমোরি কি, প্রধান মেমোরি হচ্ছে যে আমাদের কম্পিউটারে যে সিপিইউ এর সাথে বা প্রসেসরের সাথে যে কি মেমোরিটা যুক্ত থাকে, সেটাকে আমরা বলতে পারবো কি প্রধান মেমোরি। প্রধান মেমোরিতে কী আসছে, আমরা যে কম্পিউটারকে নির্দেশনাবলীগুলো দিচ্ছি বা যে কমান্ডগুলো দিচ্ছি, সেই কমান্ডগুলো নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ীভাবে এই প্রধান মেমোরিতে অবস্থান করছে। তো এই প্রধান মেমোরিতে দুই ধরনের মেমোরি দেখা যায়, একটা মেমোরি হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রোম। ঠিক আছে, র্যাম হচ্ছে র্যান্ডমলি অ্যাক্সেস মেমোরি আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি। আচ্ছা, আমরা অবশ্যই যখন কোনো ফোন বা কোনো হচ্ছে কম্পিউটার কিনতে আমরা কিন্তু প্রথমেই জিজ্ঞেস করি র্যাম কত, রোম কত। তাহলে এই কেন জিজ্ঞাসা করা, কারণ র্যাম এবং রোম হচ্ছে আমাদের প্রধান মেমোরি। ঠিক আছে, যেই ডিভাইসের র্যাম এবং রোম যত ভালো, সেই ডিভাইস তত হচ্ছে স্মুথলি আমাদেরকে কাজ করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে আমাদের 4 নম্বর প্রশ্নটি যেটা ছিল, মেমোরির ধারণ ক্ষমতার একক। মেমোরির ধারণ ক্ষমতার একক। আচ্ছা, যখন মেমোরির কথা বলা হয় তখন অবশ্যই কম্পিউটার মেমোরির প্রথম যে একক বা ক্ষুদ্র যে অংশ সেটাকে বলা হয় বিট। কারণ কম্পিউটারে যে কোনো কিছু মানে একদমই যদি ক্ষুদ্র লেভেল চিন্তা করেন, তাহলে যদি কোনো কিছু সংরক্ষণ করে বা কোনো কিছু চিন্তা করে, সেটা হচ্ছে বিট। তো এই বিট হচ্ছে জিরো, হয় জিরো না হলে ওয়ান। এই জিরো একটা বিট, ওয়ান একটা বিট। ঠিক আছে, এটা হলো বিট। এই বিটের পরে আসে বাইট, বিট থেকে আসে বাইট। বাইট কে আসে, এই যে 0 আর 1 আছে, একটু 8টা বিট নিয়ে একটা বাইট হয়। তাহলে কত, 8টা বিটস নিয়ে আমাদের কত হচ্ছে, একটা বাইট হচ্ছে। আচ্ছা, এরপরে আসে বিট, বাইট, তারপরে আসে কিলো বাইট, যেটাকে কেবি বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে কে আসছে, এখানে আমাদের চলে আসে 1024 কি 1024 আমরা কি বলবো, বাইট বলবো। 1024 বাইটে কত হচ্ছে, আমাদের 1 কিলোবাইট হচ্ছে। আচ্ছা, এখানে বাইট বলতে গেলে 1 বাইটকে বোঝানো হচ্ছে, 1 বাইট সমান সমান 8 বিটস, কিন্তু হচ্ছে এখানেও কিলোবাইট বলতে 1 কিলোবাইটকে বোঝানো হচ্ছে। 1 কিলোবাইট সমান সমান কত, 1024 বাইট। তবে কিলোবাইটের পরে আসে আমাদের মেগাবাইট। মেগাবাইট, আপনারা সবাই মেগাবাইট শুনছেন, তাহলে মেগাবাইটের ক্ষেত্রে কী হবে, এখানেও 1024 কি বাইট না, 1024 কিলোবাইট। শর্ট ফর্ম লিখলাম কেবি, কেবি দ্বারা কিলো বাইটকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, মেগাবাইটের পরে আসে আমাদের বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট। এরপরে আমাদের আসছে গিগাবাইট। আচ্ছা, গিগাবাইটটা আপনারা সবাই চেনেন, কী নামে চেনেন, জিবি চেনেন না, 1 জিবি, 2 জিবি, 3 জিবি, যেটাকে বলে গিগাবাইট। এখানেও কী হবে,
1024, আচ্ছা এটা ছিল কেবি, তাহলে এটা হবে 1024 এমবি। তাহলে আমরা কি যখন হচ্ছে এমবি কিনি বা আমরা যখন হচ্ছে ডাটা কিনি কী বলি 1 জিবি, 1 জিবি সমান সমান কি 1 গিগাবাইট বা 1024 এমবি। ঠিক আছে, অবশ্যই কিন্তু বড় হাতের বি দ্বারা বাইটকে বোঝানো হয়, আর কোথাও ছোটো হাতের বি থাকলে সেটা হচ্ছে বিটকে বোঝানো হবে। আচ্ছা, আর আমাদের কি বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, আর একটা বাইট ব্যবহার করা হয় সেটাকে বলে টেরাবাইট। এটা যারা বড় বড় কোম্পানি রয়েছে সেই সব বড় বড় কোম্পানির মূলত এই টেরাবাইট ইউজ করে। আমাদের সাধারণ ব্যবহারের জন্য আমরা গিগাবাইট পর্যন্তই স্থির থাকি। টেরাবাইটের ব্যাপারটা কী হবে, তাহলে এটা হয়ে যাবে 1024 জিবি। ঠিক আছে, তাহলে অবশ্যই ক্রমটা বুঝতে পারছেন। ফার্স্টে বিট ছিল, বিট থেকে কী আসলো বাইটে আসলো, তবে বাইট থেকে কিলোবাইট, কিলোবাইট থেকে মেগাবাইট, মেগাবাইট থেকে গিগাবাইট এবং গিগাবাইট থেকে টেরাবাইট। এরপরে আরও আছে পিকোবাইট আছে, এক্সোবাইট আছে, আমাদের এগুলো হয়তো লাগছে না, আমরা মূলত এই কটা জানলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী আমরা আমাদের প্রশ্নে যাচ্ছি। পরবর্তী আমাদের প্রশ্নটা ছিল সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইস। আচ্ছা, স্টোরেজ ডিভাইস এবং কি হার্ড ডিস্ক। আচ্ছা, স্টোরেজ ডিভাইস মানে যেখানে স্টোরেজ কী করে, স্টোর কী করতেছে, এখানে কি আলু স্টোর করবে, ধান স্টোর করবে, এটা স্টোরেজ ডিভাইস অবশ্যই কম্পিউটারের কথা বলেছে। তাহলে এখানে স্টোরেজ কী স্টোর করবে, মেমোরির যে এই স্টোরেজ ডিভাইসে কি অবশ্যই মেমোরি হবে, এখানে অবশ্যই ডাটা বা তথ্যকে স্টোর করবে। ঠিক আছে, তাহলে এখানে মূলত হচ্ছে স্টোরেজ ডিভাইসের ব্যাপারটা এরকম যে এখানে আমরা যখন ডাটাগুলো রাখবো, কী রাখবো, অবশ্যই ডাটা রাখতেছি বা তথ্য রাখতেছি, এগুলো অবশ্যই কী হতে হবে, সংরক্ষণ করা উচিত। কতদিন, আচ্ছা স্টোরেজ ডিভাইস প্রধান মেমোরিতে আমরা কী করছিলাম, ওখানে দেখছিলাম কি অস্থায়ীভাবে রাখা হয় ডাটাগুলো। স্টোরেজ ডিভাইস হচ্ছে এ কিন্তু অস্থায়ী না, স্থায়ীভাবে দীর্ঘমেয়াদী। কতদিন, অনেক দিন সময় পর্যন্ত। ঠিক আছে, আমরা দেখছি আমার যে মেমোরি কার্ডগুলো থাকে সেই মেমোরি কার্ডগুলো আমরা অনেক দিন পর্যন্ত তথ্য সংরক্ষণ করতে পারি, তো সেটাকে স্টোরেজ ডিভাইস। আমরা আমাদের হচ্ছে যে হার্ড ড্রাইভ দেখি, সেই হার্ড ড্রাইভ থেকে অনেক তথ্য সংরক্ষণ করা যায় না, কত বছর, যত আমার না নষ্ট হয় কোনোভাবে হার্ড ড্রাইভ, এটা অনেক দিন তথ্য সংরক্ষণ করা যায়। তো এটা হচ্ছে আমাদের কি স্টোরেজ ডিভাইস। ঠিক আছে, স্টোরেজ ডিভাইসের ডাটা বা তথ্য দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। এরপরে হচ্ছে হার্ড ডিস্ক, একটা কোশ্চেন ছিল হার্ড ডিস্কের ব্যাপারটা কী হচ্ছে, এটাও কিন্তু আমাদের কি প্রধান, তবে কিন্তু প্রধান মেমোরি না, এটা একটা সেকেন্ডারি মেমোরি, যেটাকে এই যে স্টোরেজ ডিভাইস আছে না, এই যে প্রধান এবং হচ্ছে এটাকে জনপ্রিয় স্টোরেজ ডিভাইস বলা হয়। প্রধান এবং প্রথম জিনিসটাই হচ্ছে কি এটা প্রধান, এটা ছাড়া আমার কিন্তু কম্পিউটার চলে না। কম্পিউটারে আমরা যে হার্ড ডিস্কটাই মেইন থাকে, যেখানে আপনার যে অপারেটিং সিস্টেম বা বিভিন্ন যে কার্যক্রমগুলো স্টোর করেন, অ্যাপগুলো স্টোর করেন, অ্যাপ্লিকেশন স্টোর করেন, সেগুলো হার্ড ডিস্কে সংরক্ষিত হয়। তাই বলে প্রধান এবং জনপ্রিয় কী হচ্ছে আমাদের স্টোরেজ ডিভাইসটা হচ্ছে আমাদের কি হার্ড ডিস্ক। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু বিপুল পরিমাণে তথ্য এখানে আপনারা কী করতে পারবেন, সংরক্ষণ করে রাখতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের হার্ড ডিস্ক বা স্টোরেজ ডিভাইস, দুটোই কিন্তু আমাদের কি স্টোরেজ ডিভাইস, এটা জাস্ট একই জিনিস। এই স্টোরেজ ডিভাইসের একটা এক্সাম্পল আমরা হার্ড ডিস্ক বলতে পারি বা ফ্লপি ডিস্ক বলতে পারি বা সিডি ডিস্ক বলতে, এগুলো সবগুলোই হার্ড ডিস্ক হিসেবে বা স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করছে। আচ্ছা, তারপরে আমাদের 6 নম্বর কোশ্চেন কী ছিল, 6 নম্বর প্রশ্ন ছিল আমাদের সহায়ক মেমোরি। সহায়ক মেমোরি মানে হচ্ছে সেকেন্ডারি ডিভাইস, সেকেন্ডারি আমাদের যে মেমোরি, এই সেকেন্ডারি মেমোরিতে আমরা এই যে হার্ড ডিস্কের কথা বললাম, এই হার্ড ডিস্ক একটা কিন্তু আমাদের সেকেন্ডারি মেমোরি, হার্ড ডিস্ক বলেন বা হার্ড ড্রাইভ বলেন। তারপরে এসএসডি, ঠিক আছে, এসএসডি বলতে পারি, সিডি বলতে পারি। ঠিক আছে, সিডি আছে, তারপরে ডিভিডি, এছাড়া হচ্ছে ফ্লপি ডিস্ক, এগুলো সবগুলো ছিল আমাদেরকে সহায়ক মেমোরি। ঠিক আছে, এগুলো আমাদের বা মেমোরি কার্ড, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এগুলো হচ্ছে আমাদের সহায়ক মেমোরি। ঠিক আছে, তো এই কিন্তু এই সহায়ক মেমোরি একটা ব্যাপার যে আমরা প্রধান মেমোরি দেখছিলাম সরাসরি কি সিপিইউ বা হচ্ছে কি প্রসেসরের সাথে যুক্ত ছিল, আর সহায়ক মেমোরি থেকে সিপিইউ এবং প্রসেসরের সাথে যুক্ত থাকবে না।
আচ্ছা, তারপরে 7 নম্বর প্রশ্ন কি ছিল, আপনাদের হচ্ছে বিভিন্ন প্রকারের স্টোরেজ ডিভাইসের নাম লিখতে বলছে। আমরা পূর্বে যে হচ্ছে 6 নম্বর প্রশ্নে যে হচ্ছে ডিভাইসগুলোর নাম বললাম বা যেসব হচ্ছে স্টোরেজ ডিভাইসের নাম বলছে, সেগুলোই আমাদের কিন্তু 7 নম্বরেও আমরা ইউজ করতে পারি। 7 নম্বরে কি হচ্ছে আমাদের সিডি, এটাকে বলা হয় সিতে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। তারপরে আছে আমাদের কি ডিভিডিতে বলা হচ্ছে আমাদের এইচডিডি, এটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এসএসডি, এটা হচ্ছে এসএসডি হচ্ছে আমরা ইউজ করি সলিড স্টেট ড্রাইভ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের স্টোরেজ ডিভাইসের নাম। ঠিক আছে, আচ্ছা, তারপর আমাদের প্রশ্নটা ছিল 8 নম্বরে কি ছিল, প্রাইমারি ও সেকেন্ডারি। প্রাইমারি এবং সেকেন্ডারি যে আমাদের মেমোরি সেটার বৈশিষ্ট্য, তো পূর্বে আমরা বলছি প্রাইমারি এবং সেকেন্ডারি নিয়ে আলোচনা পূর্বে করা হচ্ছে, আমি আর এটা নতুন করে আলোচনা করতেছি না। কিন্তু অবশ্যই আমাদের যখন এগুলোর আলোচনা করা হবে বা পার্থক্য জানতে হবে, অবশ্যই দেব গতি, কার গতি বেশি, প্রাইমারির বেশি না সেকেন্ডারির গতি বেশি। অবশ্যই প্রাইমারির গতি কী হবে, বেশি হবে, আর সেকেন্ডারির গতিটা কী হবে, কম হবে। তথ্য আদান প্রদানের গতির কথা বলা হয়েছে। ঠিক আছে, সংরক্ষণ, ডাটা সংরক্ষণের কথা বলা হচ্ছে। তাহলে এখানে কি হবে, ডাটার সংরক্ষণ কি কম সময়ের জন্য হয়, আর এখানে কি আমরা বেশি সময়ের জন্য, এটা কি কম সময় আর এটা হচ্ছে বেশি সময় পর্যন্ত আমরা কি করতে পারবো, ডাটা সংরক্ষণ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে সিপিইউ এর সাথে এখানে আমাদের কি আছে, সংযোগ। এখানে আমাদের প্রাইমারির মধ্যে কি সিপিইউর সাথে সংযোগ থাকে, আর এখানে কি থাকে না। ঠিক আছে, আচ্ছা, তারপর ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতার ব্যাপারটা হচ্ছে, এর ধারণ ক্ষমতা হয়তো বা হইতে পারে 8 জিবি, হাইয়েস্ট হলে 16 জিবি। ঠিক আছে, এরকম হয় 8 জিবি বা 16 জিবি র্যাম। আর আমাদের সেকেন্ডারি মেমোরিতে আসতে পারে টেরাবাইট পর্যন্ত, 1 টেরাবাইট, 2 টেরাবাইট। ঠিক আছে, বর্তমানে আমাদের যেভাবে ইলেকট্রনিক্স মাধ্যমগুলো উন্নতি করতেছে, সেখানে দেখা যায় সেকেন্ডারি ডিভাইসে 1 টেরাবাইট পিকোবাইট আমরা অ্যাভেলেবেল হচ্ছে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম, প্রাইমারি মেমোরিতে কি আছে, এর গতিটা বেশি, আর সেকেন্ডারি গতি কিন্তু কম, ডাটা আদান প্রদানের গতি কম। সংরক্ষণ, এটা কম সময় সংরক্ষণ করতে পারে ডাটা, এটা বেশি সময় সংরক্ষণ করতে পারে ডাটা। এটা সিপিইউ সংযোগ, প্রাইমারিতে অবশ্যই সিপিইউ বা প্রসেসরের সাথে সংযোগ থাকে, আর সেকেন্ডারি থেকে সংযোগ থাকতেছে না। আর ধারণ ক্ষমতাটা হচ্ছে কত হইতে পারে, 8 জিবি, 16 জিবি র্যাম হইতে পারে। আর সেকেন্ডারি মেমোরিতে কি হইতে পারে, 1 টেরাবাইট। ঠিক আছে, তারপর 2 টেরাবাইট, কিছু হইতে দেখা যায় পেটাবাইট পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমাদের 9 নম্বরে কিছু কোশ্চেন ছিল, যেমন কি ছিল, পিরোম, এটাকে পুনরূপ হচ্ছে প্রোগ্রামেবল। আমরা রোম মানে জানি হচ্ছে রিড ওয়ানলি মেমোরি। ঠিক আছে, প্রোগ্রামেবল রিড ওয়ানলি মেমোরি। তারপরে আমাদের ছিল কি এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। ঠিক আছে, তারপর ছিল সিডি মানে হচ্ছে আমাদের কম্প্যাক্ট ডিস্ক। আচ্ছা, তারপরে আমাদের ছিল কি বায়োস,
এটাকে বলা হয় বায়োস দ্বারা আমাদেরকে বোঝানো হচ্ছে বেসিক ইনপুট আউটপুট হচ্ছে সিস্টেম। আর কি কি ছিল? আচ্ছা, আর ছিল নিক, কোনো মানুষের নাম না কিন্তু। নিক দ্বারা বোঝানো হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কানেকশন বা কার্ড, সরি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আর লাস্টে একটা কি ছিল? এলইডি। এলইডি এটা কী হইতে পারে? এল দ্বারা অবশ্যই লাইট, ই দ্বারা কী হবে? ইমিটিং। আর হচ্ছে ডায়োড, মানে এখানে যে ডায়োডগুলো আছে সেগুলো কিন্তু লাইটের, মানে লাইটে ব্যবহার করে আমাদের ডাটাগুলো স্টোর করতে হবে, ডাটাগুলো প্রদান করতেছে। ঠিক আছে, এই হলো আমাদের অংশ এগুলো। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আর একটু আলোচনা করছি, করে শেষ করব। আচ্ছা, 10 নম্বর আমাদের প্রশ্নটা কী ছিল একটু? আচ্ছা, 10 নম্বরে আমাদের কী ছিল? ডেস্কটপ এবং ল্যাপটপ। তাহলে ডেস্কটপের কী আসছে আমি একটু বলে দিই বৈশিষ্ট্যগুলো, আর না লিখি। আচ্ছা, লিখিয়ে দিই। প্রথম বৈশিষ্ট্য কি? বহনযোগ্যতা। এটাকে কতটুকু বহন। আচ্ছা, 10 নম্বর প্রশ্নটা আমাদের এটা ছিল ডেস্কটপ ও হচ্ছে ল্যাপটপ। ডেস্ক মানে তো জানেন, ডেস্কে রেখে যেটা ব্যবহার করা যায় ডেস্কটপ। তো এগুলো পার্থক্য যেহেতু চাওয়া হয়েছে, তাহলে এর প্রথম পার্থক্য থাকে বহনযোগ্যতা। এটা কি বহন করা যায়? তো না, এটা কি ল্যাপটপ কিন্তু আমাদের বহনযোগ্য, কারণ কি আমরা এটাকে কি পোর্টেবল, যে কোনো স্থানে আমরা নিয়ে যেতে পারতাম, তাহলে এটা কি বহনযোগ্য। এটা কি বহনযোগ্য না, এটা বহনযোগ্য না, এটা কি বহনযোগ্য। তারপর আমাদের কি আসতে পারে? বিদ্যুতের উৎস। এটাতে অলওয়েজ কি করতে হতো? আমাদের সরাসরিভাবে এসি কারেন্ট লাগতো। ঠিক আছে, আর এখানে আমাদের ল্যাপটপে আমরা এসি বা ডিসি, মানে কি অল্টারনেটিভ কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট, দুই ধরনের কারেন্ট ব্যবহার করে এটা কিন্তু পরিচালনা করতে পারি। ঠিক আছে, এটা স্থান পরিবর্তনের ব্যবহার। এটা কি স্থান পরিবর্তন করতে পারতো না। আর এটাকে স্থান পরিবর্তন করা যায়, পারে। আমি শর্টেই লিখছি, ঠিক আছে, আপনারা এটাও ব্যাখ্যা করে বলবেন যে কি বহনযোগ্য না, ওটা বহনযোগ্য। এটা কি বিদ্যুতের উৎস, এসি উৎস দিয়ে কাজ করতে, এসি ডিসি দিয়ে কাজ করে। আর স্থান পরিবর্তন, এই স্থান পরিবর্তন করতে পারে না, আর স্থান পরিবর্তন করতে পারে। ঠিক আছে, আচ্ছা, আপগ্রেড সুবিধা। আপগ্রেড সুবিধা কি আছে? এটা কি যে র্যাম, তারপরে রোম, হার্ড ডিস্ক ড্রাইভ, এগুলো সহজে কিন্তু এটা আপগ্রেড করা যায় না। ঠিক আছে, আপগ্রেড করা যায়, সহজে আপগ্রেড করাটা যায়, এটা আপগ্রেড করা যায়। আর এগুলো কিন্তু সহজে আপগ্রেড করা না, সহজে কেন, এটা আপগ্রেড করা যায়ই না বলতে গেলে, এটাকে আপনি বলতে পারেন যায় না। কি যায় না? যে র্যাম, রোম, হার্ড ডিস্ক ড্রাইভ, এগুলো কিন্তু আপগ্রেড করা যায় না, আর এটা কি আছে? আপগ্রেড করা যায়। আর মূল্য যদি আপনি চিন্তা করেন, এর মূল্য কিন্তু এর কম, আর আমাদের এগুলো হচ্ছে ল্যাপটপের মূল্য কিন্তু একটু বেশি হয়, কারণ আমরা ল্যাপটপ একবারে কিনছি, একবারে অর্থ প্রদান করছি, যা নিচ্ছে একবারে সমস্ত কিছু ইকুইপমেন্ট দেখে কিনতেছি। ঠিক আছে, এই জন্য এটা আমরা কী করা যাবে না, হচ্ছে আমাদের এটার মূল্যটা একটু বেশি হচ্ছে। তাহলে আমরা কী দেখলাম? ডেস্কটপ বহনযোগ্য, সহজে বহন করতে পারি। ল্যাপটপ আমাদের বহনযোগ্য নয়। এটা বিদ্যুতের উৎস কি এসি, মানে কারেন্টের ইয়াতে প্লাগে লাগায় কাজ করতে হয়। এটা আমি কিন্তু প্লাগে লাগায়ও কাজ করতে পারি, প্লাগ ছাড়াও কাজ করতে পারি, কারণ এখানে একটা স্টোরেজ ব্যাটারি থাকে। আচ্ছা, স্থান পরিবর্তন করতে পারে না, এই স্থান পরিবর্তন করতে পারে ল্যাপটপ। আর আপগ্রেড সুবিধার মধ্যে গেছে র্যাম, রোম, হার্ড ডিস্ক ড্রাইভ আছে, যেটা আপগ্রেড করা যায়, আর এখানে ল্যাপটপের পরিবর্তন করা যায় না। আর এখানে মূল্য কত? এর মূল্য, ডেস্কটপের মূল্য কম হয়, আর ল্যাপটপের মূল্য কী হয়ে থাকে?
বেশি হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, আর 10 নম্বরের পরে আমাদের আরেকটি কোশ্চেন ছিল, এই কোশ্চেনের মাধ্যমে আজকে আমাদের ক্লাস শেষ হবে। কোশ্চেনটা ছিল আমরা যখন কিনি, আমরা যখন হচ্ছে আধুনিক, আমরা যখন মডার্ন কম্পিউটারগুলো কিনতেছি তখন আমাদের কী কী বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত অবশ্যই আপনি মাথায় রাখবেন প্রসেসর, ঠিক আছে, এর প্রসেসর কেমন। দ্বিতীয়ত আপনি কি মাথায় রাখবেন, এর র্যাম কেমন, কারণ র্যাম কিন্তু আমাদের কি প্রধান মেমোরির অংশ, যেটা র্যাম যত ভালো সেটা তত বেশি আমাদের কিন্তু ডাটা হচ্ছে কাজ করতে সাহায্য করে। তারপরে এর স্টোরেজ কেমন, এর স্টোরেজটা কেমন, ঠিক আছে। তারপরে এখানে আপনি দেখবেন এর গ্রাফিক্স, কারণ বর্তমানে গ্রাফিক্স খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ গ্রাফিক্সে আপনার হচ্ছে যখন গ্রাফিক্স ভালো হলে আপনার ভালো রেজুলেশন পাবেন, ঠিক আছে। তারপরে এটা মাদারবোর্ড, কোন কোম্পানির মাদারবোর্ড, আপনি অবশ্যই আপনার যে পছন্দ কোনো মাদারবোর্ড কোম্পানি থেকে সেটা চিন্তা করবেন, সেটা নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে ইন্টেলের যেটা আছে সেটাই বেস্ট মাদারবোর্ড। আর এর ডিসপ্লেটা কেমন, ঠিক আছে। আচ্ছা, ডিসপ্লে। আর ফাইনাল যেটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে এর অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, প্রসেসরে অবশ্যই আপনি চেষ্টা করবেন হচ্ছে এখন যদি নেন তাহলে ইন্টেলের কোরাই প্রসেসর 7, ঠিক আছে। আর জেনারেশন অবশ্যই 14 বা 15 নেবেন, অনেক আপগ্রেড হয়ে গেছে। আচ্ছা, এছাড়াও আপনি AMD নিতে পারেন, AMD রায়ান্সের নিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনার কেসে র্যামে অবশ্যই 16 GB র্যাম হবে। আর স্টোরেজে আমাদের অবশ্যই স্টোরেজটা আমরা ইউজ করব হচ্ছে কত, কমপক্ষে হলেও 512 GB, ঠিক আছে। আচ্ছা, গ্রাফিক্স আপনি যদি AMD রায়ান্স নেন তাহলে হয়ে যাচ্ছে। মাদারবোর্ড আপনি চেষ্টা করবেন ইন্টেলের। ডিসপ্লে আপনার হচ্ছে 15.6 ইঞ্চি মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু আমি বলতেছি, তার মানে হচ্ছে আপনি যখন নেবেন সেটাও দেখলেন, আর আপনার হচ্ছে যে মডার্ন যে কম্পিউটার আছে সেইগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো দেখা হয়। আর অপারেটিং সিস্টেমে অবশ্যই আপনি উইন্ডোজ নিচ্ছেন, ঠিক আছে। উইন্ডোজের হচ্ছে আছে, বা আপনি ম্যাক নিতে পারেন, যদি অ্যাপেল ইউজ করেন তাহলে ম্যাকের অপারেটিং সিস্টেম কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যখন মডার্ন কম্পিউটার কিনি তাহলে আমরা কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখি, এই বৈশিষ্ট্যগুলো, 1 নম্বর প্রসেসর, 2 নম্বরে র্যাম, 3 নম্বর স্টোরেজ ডিভাইস, স্টোরেজ কেমন, 4 নম্বরে গ্রাফিক্স, 5 নম্বরে মাদারবোর্ডটা কোন কোম্পানির বা কী কাজ করছে, 6 নম্বরের ডিসপ্লেটা, আর 7 নম্বরে আমরা অপারেটিং সিস্টেম, ঠিক আছে। ধন্যবাদ, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।